রোজকার ঘরোয়া মশলা দিয়েই খাসির মাংসের স্বাদে এইভাবে এঁচোড় কষা রান্না করে ফেলুন। এঁচোড়ের আরেক নাম কিন্তু গাছপাঠা। আর এখানে দেখুন আমি 700 গ্রাম ওজনের একটি এঁচোড় নিয়ে নিয়েছি। আর এঁচোড়টা এবার আমি কেটে নিচ্ছি। এঁচোড় কাটা কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু তবুও আমি যেভাবে এঁচোড় কাটি সেইভাবে আমি দেখাচ্ছি। আর এঁচোড় কাটার আগে কিন্তু আমি বটির গায়ে আর হাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর ওই পাশে একটা বাটিতে কিছুটা হলুদ জল নিয়ে নিয়েছি, কেননা এঁচোড়গুলো কাটার পর আমি ওই বাটির মধ্যেই এঁচোড়গুলো রেখে দেবো, যাতে এঁচোড়গুলো আর কাটার পর কালো না হয়ে যায়। এই যে বুগোগুলো আমি বেশি করে বাদ দিয়ে দিচ্ছি এঁচোড়ের, এরপর দুফালা করে নিচ্ছি। তারপর মাছ বরাবর আরেকটা ফালি দিয়ে টুকরো করে নিচ্ছি। একইভাবে পুরো এঁচোড়টাই আমি কেটে নেব। কাটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি 1 ইঞ্চি মতো 2 টুকরো আদা নিয়েছি, আর একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। পুরো মশলাটা আমি মিক্সি জারে পেস্ট করে নিয়েছি। কেটে রাখা এঁচোড়গুলো হলুদ জলে আমি এইভাবে ভিজিয়ে রেখেছি, এতে কিন্তু এঁচোড়গুলো কালো হয়ে যায় না। 3টে বড় সাইজের আলু মাছ বরাবর ফালি করে নিয়েছি। কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর লবণ জল করে নিলাম। এরপর কেটে রাখা এঁচোড়গুলো একে একে আমি জল থেকে তুলে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরম জলে আমি এঁচোড়টা কিছুক্ষণ ধরে ভাপিয়ে নেব। তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট ধরে এইভাবে ফোটানোর পর আমি ঢাকনাটা খুললাম। আর এঁচোড়গুলো কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি, শুধু ভাপিয়ে নিয়েছি। এঁচোড়গুলো এবার আমি গরম জল থেকে তুলে ছেঁকে নেব। কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুটা ভাজবো। এতে আলুর টেস্টটা আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। কিছুক্ষণ এভাবে ভাজার পর আলুর কালার চলে আসলে আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। আলুগুলো কিন্তু হালকা কালার চলে আসছে, এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আগে থেকে ভাপিয়ে রাখা এঁচোড়গুলো আমি একটু নেড়ে চেড়ে নেব। আর তার জন্য এতেও আমি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিচ্ছি। এঁচোড়গুলো তেলের মধ্যে মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এঁচোড়গুলো আগে থেকে ভেজে রাখা আলুর সাথে তুলে রাখছি। কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি 50 গ্রাম মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচি মতো চিনি তেলের মধ্যে। এই চিনিটা দেওয়ার কারণে এঁচোড়টার যে ঝোলের কালারটা হবে সেটা কিন্তু পুরো লালচে হবে। তেলের মধ্যে চিনি দিলে কিন্তু ঝোলের কালারটা খুব সুন্দর আসে। আর যখন দেখবেন চিনিটা কিন্তু গলে গিয়ে এইভাবে তেলের মধ্যে ভেসে উঠছে লাল হয়ে, তখনই জানবেন চিনিটা কিন্তু পুরো হয়ে এসছে। এবার কিন্তু এর মধ্যে আমরা মশলাগুলো দিতে পারি। তার আগে দিলে কিন্তু কোনো কাজ হবে না, চিনিটা ওইভাবেই থেকে যাবে, কালার কিন্তু কিছুই আসবে না। এরপর আগে থেকে কুচিয়ে রাখা 4টে বড় সাইজের পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। যখন দেখব পেঁয়াজের গায়ে থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজের কালারটাও একটু চেঞ্জ হয়ে এসছে, তখনই কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে আসবে। কিছুক্ষণ ওইভাবে ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজের গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মোটামুটি কালারও চলে এসছে। বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না। আর এরপর এর মধ্যে আগে থেকে পেস্ট করা আদা রসুন আর লঙ্কা পেঁয়াজের মিশ্রণটা আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কাঁচা মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। কিছুক্ষণ
পর দেখুন মশলার কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হতে শুরু করেছে, আর কড়ার গায়েও কিন্তু অল্প অল্প লেগে আসছে। এরকম যখন কড়ার গায়ে অল্প অল্প লেগে আসবে আর খুন্তির গায়েও কিন্তু অনেকটা প্রায় লেগে আসছে, তখন জানবেন মশলা কিন্তু পুরোপুরি কষা হয়ে যাচ্ছে আর ভাজাও হয়ে গেছে তার সঙ্গে। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে আমি মশলা ধোয়া জল দিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে নর্মাল জলও দিতে পারেন। একটু জল দিয়ে কষলে কিন্তু তলাটা ছেড়ে দেবে আর মশলাটা কিন্তু ভালো করে আরও ফেঁপে উঠবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচি মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচি হলুদ গুঁড়ো, আর অল্প 2-4 দানা চিনি রান্নার স্বাদের ব্যালেন্স আনার জন্য, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আগে আমি হলুদ দিয়েছিলাম তাই কম পরিমাণ হলুদ দিলাম, আর দিলাম 1 চামচি মতো মিট মশলা। সব কিছু মশলা দেওয়ার পর অল্প সামান্য পরিমাণ জল দিয়ে আবারও আমি পেঁয়াজ রসুনের সঙ্গে গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষার সময় একটু সামান্য জল দিয়ে কষবেন, এতে কিন্তু কষাটা ভালো হবে আর মশলাটাও কিন্তু ফেঁপে উঠবে। মশলা এইভাবে কষতে কষতে যখন দেখবেন মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিতে শুরু করবে, তখনই জানবেন মশলাটা কিন্তু ভালো করে কষা হয়ে গেছে। আর কিছুক্ষণ পর দেখুন মশলার গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এইবার আমি আগে থেকে ভেজে রাখা ইঁচড় আর আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। সব কিছুর সাথে আমি ইঁচড় আলুটা আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। 1 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে কষলে কিন্তু ইঁচড়ের ভিতরে মশলাগুলো আস্তে আস্তে ঢুকে যাবে। আর যদি আপনারা হাই ফ্লেমে দিয়ে ওইভাবে কষতে থাকেন তাহলে কিন্তু ইঁচড়ের মধ্যে কোনো মশলা ঢুকবে না, খাওয়ার সময় ইঁচড়টা সেদ্ধ সেদ্ধ মতো মনে হবে। এইভাবে ভালো করে ইঁচড়ের সঙ্গে আমি আরও 1 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, তবে আমি এখানে গরম জল ব্যবহার করছি। এঁচড় যেহেতু তাই এখানে গরম জল ব্যবহার করাটাই কিন্তু ভালো। ভালো করে জলটা কিন্তু এঁচড়ের সাথে মিশিয়ে দিলাম। আর আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী জল এখানে ব্যবহার করবেন। তবে আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিলাম, কেননা এঁচড়গুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আর তার সঙ্গে আলুও আছে, তাই এতটা ঝোল কিন্তু থাকবে না, ঝোলটা শুকিয়ে অনেকটা কমে আসবে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম আর গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিলাম। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর এঁচড় থেকে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। আর এদিকে কিন্তু এঁচড়টাও আমার সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন তরকারিটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে এসছে সেদ্ধ হওয়ার ফলে। এরপর এর মধ্যে আমি 1 চামচি মতো গরম মশলা দিয়ে দিলাম। আবারও এঁচড়ের সঙ্গে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য রান্নাটা রেস্টে রেখে দেবো। কলিনের রান্নাঘরের আজকের রেসিপি এখানেই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।